24 এর একের দাগের অঙ্কটিতে বলছে একটি সমকোণী চৌপলাকৃতি বাস্কের ভিতরের আয়তন 440 ঘন সেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। বাস্কটির ভিতরের উচ্চতা কত? তাহলে এই ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল দিয়ে ভিতরের আয়তনকে যদি আমরা ডিভাইডেড করি তাহলে এই অপশনগুলোর মধ্যে থেকে একটি অপশন পেয়ে যাব। বাস্কটির ভিতরের উচ্চতা 440/88 সেমি। তাহলে 2 দিয়ে যদি আমরা কাটি 2 4 8, 2 4 8, উপরেও 2 দিয়ে কাটতে হবে 2 2 4, 2 2 4 আর এই শূন্য উঠে যাচ্ছে। আবার 2 দিয়ে যদি কাটি 2 2 4, 2 2 4, আবার 2 1 2, 2 1 2 আর এই শূন্য উঠে যাচ্ছে। আবার যদি 2 দিয়ে কাটি 2 1 2, 2 1 2, আবার উপরে 2 দিয়ে কাটলে 2 5 10, কিন্তু 11 রয়েছে, 11 থেকে 1 যদি 1 এর সামনে মনে করে নি 1 0 10, তাহলে আবার 5 2 10। এবার যদি আমরা 11 দিয়ে কাটি 11 1 11, 11 5 55 ইকুয়াল টু 5 সেমি। তাহলে বাস্কটির ভিতরের উচ্চতা 5 সেমি। অপশন বি আমাদের অ্যান্সার পেয়ে গেলাম 5 সেমি। 2 এর দাগের অঙ্কটিতে বলছে একটি আয়তক্ষণাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু তক্তা রাখা যাবে। এর মধ্যে কতগুলি? আয়তঘনাকার গর্তের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে 40 ইন্টু 12, প্রস্থ ছিল 40 দৈর্ঘ্য, 12 প্রস্থ আর উচ্চতা ছিল 16 ঘন মিটার। তাহলে 40 এর শূন্যটাকে ধরে রাখছি, তাহলে 4 দিয়ে 12 গুণ করলে 4 12 48, সেই 48 এর সাথে 16 গুণ করলে 6 8 48 এর 8 হাতে 4, 4 6 24, 24 আর 4 28, 8 1 8, 4 1 4, তাহলে 8 8 8 16, 6 হাতে 1, 4 2 6 আর 1 7, তাহলে 7 6 8, 7 6 8 আর এই শূন্য ধরে রেখেছিলাম, তাহলে শূন্যটাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে হয়ে যাবে 7680 ঘন মিটার। আবার একটি পুরু তক্তার আয়তনটাকে বের করব। আবার একটি পুরু তক্তার আয়তন, তাহলে এই তক্তার আয়তনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেব। তাহলে তক্তার দৈর্ঘ্য ছিল 5 ইন্টু প্রস্থ ছিল 4 ইন্টু উচ্চতা ছিল 2 ঘন মিটার। তাহলে 5 4 20 আর 20 2 40, 40 ঘন মিটার। তাহলে এই 7680 ঘনমিটারকে এই 40 ঘনমিটার দিয়ে ডিভাইড করলে কতগুলি তক্তা ধরবে সেটি পেয়ে যাব। অতএব মোট
তক্তা সংখ্যা হবে 7680/40। এই শূন্য কেটে দিচ্ছি। টি 4 দিয়ে যদি কাটি 4 একে 4, 4 একে 4, সাথে থেকে 4 যদি চলে যায় তাহলে 3 থাকবে। 3 যদি 6 এর সামনে ধরে নিই, 3 10 6 36, তাহলে 4 9 36 আর 4 2 8, 192 টি 192টি তক্তা ধরবে। 192টি তক্তা ধরবে, তাহলে অপশন বি। একটি তিনে তাকে বলছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন কত? পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন কত? এখানে উত্তরের সংকেত দিয়েছে পার্শ্বতলের সংখ্যা 4টি। ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ মিটার, ঘনকটির পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে কি হবে? 4 এর স্কয়ার বর্গমিটার। ঘনকটির ঘনকটির পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 এ স্কয়ার বর্গ মিটার। শর্তানুসারে এই একটি পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়েছি আর বইয়ে একটি বলেছে, তাহলে আমরা ইকুয়াল করব 4 এ স্কয়ার ইকুয়াল টু, বইয়ে বলেছিল 256, বা শুধু এ স্কয়ার ইকুয়াল টু এই 4 এপার দিয়ে ওপারে চলে গেলে ভাগ হবে, ভাগ মানে নিচে বসবে 256 আর এই 4 নিচে চলে আসছে 4। 4 এর নামটা যদি কাটি 4 একে 4, 4 6 24, 25 থেকে 24 যদি চলে যায় তাহলে এখনো 1 রয়েছে, 1 যদি 6 এর সামনে ধরে নিই, 1 10 6 16, তাহলে 4 4 এ 16, বা এ স্কয়ার ইকুয়াল টু 64, বা এ ইকুয়াল টু ওপারে স্কয়ার রুটে গেলে এপারে রুট আবার হয় 64, আর 64 মানে 8 8 এ 64, বা এ ইকুয়াল টু 8 ইন্টু 8, দুটি থাকলে একটি বের হয়ে আসে, বা এ ইকুয়াল টু 8। তাহলে এ ধরেছিলাম একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে ঘনকটির আয়তন বের করতে গেলে সেই বাহুর দৈর্ঘ্যর কিউব করতে হবে। অতএব ঘনকটির আয়তন ইকুয়াল টু বাহুর কিউব হবে, বাহু মানে এ 8, 8 এর কিউব ঘন মিটার, 8 এর কিউব 512 ঘন মিটার। 4 দাগের অঙ্কটিতে বলছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ধরি প্রথম
ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য A1 একক এবং দ্বিতীয় ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য A2 একক। শর্তানুসারে প্রথম ঘনকের আয়তন বাই দ্বিতীয় ঘনকের আয়তন। প্রথম ঘনকের আয়তন বাই দ্বিতীয় ঘনকের আয়তন ইকুয়াল টু 1/27 বা A1 বাই A1 এর কিউব বাই A2 এর কিউব ইকুয়াল টু 1/27 বা A1 এর কিউব বাই A2 এর কিউব ইকুয়াল টু 1 এর কিউব বাই 27 মানে হলো 3 এর কিউব 27 3 এর কিউব। তাহলে এপারে কিউব এপারে কিউব এপারে কিউব এপারে কিউব কে তুলে দিলে তাহলে হয় A1 বাই A2 ইকুয়াল টু 1/3। ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে এবারে। তাহলে অতএব ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, সমগ্র তল মানে 6 a স্কয়ার A1 স্কয়ার বাই 6 A2 এর স্কয়ার। এই নিচে 6 উপরে 6 কেটে দিলে ইকুয়াল টু A1 বাই A2 স্কয়ার। এই স্কয়ার তুলে দিয়ে হোল স্কয়ার করছি, এর স্কয়ার রয়েছে তাহলে হোল স্কয়ার দিচ্ছি, বা 1/3 এর হোল স্কয়ার ইকুয়াল টু 1 এর স্কয়ার 1 আর 3 এর স্কয়ার 3 3 এ 9 ইকুয়াল টু 1:9। পাঁচের দাগের অঙ্কটিতে বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s এবং d এর সম্পর্ক কি? ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য একক, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, এই সমগ্র তলের ক্ষেত্রফলকে বইয়ে s বলেছিল, ইকুয়াল টু 6 a স্কয়ার
বর্গ একক। অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্যকে বইয়ে বলেছিল ডি ইকুয়াল টু √3 এ স্কয়ার, বা এই ডি ইকুয়াল টু √3 আর এ স্কয়ার থেকে তাহলে এ বাইরে চলে গেল, স্কয়ার মানে দুটি রয়েছে, দুটি মানে একটি বাইরে চলে গেল, বা এই √3a এপাশে নিয়ে আসবো, √3a এপাশে নিয়ে আসবো, ডি কে ওপাশে নিয়ে যাব, √3a ইকুয়াল টু ডি, বা শুধু এ ইকুয়াল টু এই ডি উপরে আর √3 এপার যে গুণ ছিল তাহলে উপরে গেলে ভাগ হবে বাই √3। তাহলে এর মান আমরা পেলাম ডি বাই √3। এ ধরেছিলাম একটি বাহুর দৈর্ঘ্য, অতএব 1 নম্বর থেকে পাই এস ইকুয়াল টু 6 ইন্টু ডি বাই √3 স্কয়ার। কেন করলাম আমরা? কারণ এ মানে এই এস ধরেছিল এস ইকুয়াল টু 6 এ স্কয়ার, তাহলে এ মানে আমরা পেয়েছি ডি বাই √3, তাহলে 6 এ স্কয়ার মানে হলো ডি বাই √3 স্কয়ার, বা এস ইকুয়াল টু 6 ইন্টু ডি স্কয়ার বাই √3 স্কয়ার মানে হলো দুটো √3, আর দুটো √3 থাকলে একটা 3 হয়ে যায়, তাহলে 3, এই 3 দিয়ে কাটলে 3 1 3, 3 2 6, বা এস ইকুয়াল টু 2 আর তার সাথে ডি স্কয়ার গুণ করলে 2 ডি স্কয়ার, বা এই 2 ডি স্কয়ার কে এপাশে নিয়ে আসছি, এস কে ওপাশে নিয়ে যাচ্ছি, 2 ডি স্কয়ার ইকুয়াল টু এস, বা শুধু ডি স্কয়ার ইকুয়াল টু এস বাই 2। তাহলে আমাদের অ্যান্সার হলো এস বাই 2, ডি স্কয়ার ইকুয়াল টু এস বাই 2, অপশন ডি, ডি স্কয়ার ইকুয়াল টু এস বাই 2, অপশন ডি।